প্রার্থীদের ফিরে পেতে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে। নিষ্পত্তি হবে ৭০টি আবেদন। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভা। লাইটারেজ জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধের উপক্রম। বহির্নোঙরের অপেক্ষায় অর্ধ শতাধিক মাদার ভেসেল, লোকসানে আমদানিকারক। নারীর উন্নয়নে কাজ করবে আগামী সরকার। চাওয়া ফেনীর ভোটারদের সহজ শর্তে ঋণ সুবিধা ও শিল্পের নিরাপত্তা দাবি উদ্যোক্তাদের। নেত্রকোনায় বেড়েছে শুটকির উৎপাদন। স্থানীয় চাহিদা পূরণের পর যাচ্ছে বিদেশেও। পুঁটি ও চ্যাপার চাহিদা শীর্ষে, মৎস্য বিভাগের তদারকি। এবং মাগুরায় মাঠ জুড়ে পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক। ১২,৪৭২ হেক্টর জমিতে আমাদের লক্ষ্যমাত্রা। সারের দাম নিয়ে অসন্তোষ কৃষকের। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমি সানি মৃধা। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনে প্রার্থীতা ফিরে পান ৫২ জন। আজ ইসিতে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি। সেখানে আছে সহকর্মী হোসেন জাহিদ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। জাহিদ, জানাবেন যে আজকে কতটি আপিলের নিষ্পত্তি হবে? সানি, আজকেও গতকালকের মতোই মোট ৭০টি আপিলের শুনানি নিষ্পত্তি করা হবে। ইতোমধ্যেই যেহেতু সকাল ১০টা নাগাদ এই শুনানি কার্যক্রম শুরু হয়েছে এবং নির্বাচন কমিশনের যে আপিল শুনানির কার্যক্রম সেটি ধারণা করা হয়েছিল যে প্রতি ঘন্টায় ১২টি আপিল শুনানি করবেন, যদিও সময়টি হেরফের হয় সাধারণত। তবে ইতোমধ্যে আমরা দেখেছি কয়েকটি আসনের প্রার্থীতা ফিরে পেয়ে অনেক প্রার্থী এখানে এসেছেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে চাঁদপুর ২ আসনের যিনি জামাত প্রার্থী ছিলেন তিনিও তার মনোনয়নটি হারিয়েছিলেন, তবে আপিল শুনানির মাধ্যমে আবার কিন্তু ফেরত পেয়েছেন। এবং বিকাল ৫টা নাগাদ এই কার্যক্রম চলমান থাকবে এবং গতকাল যেহেতু শুরু হয়েছিল এটি কিন্তু শেষ হবে ১৮ জানুয়ারিতে, অর্থাৎ এটি মোট ৯ দিন ব্যাপী সময় নিয়েই এই শুনানি কার্যক্রম চলমান রয়েছে। এবং এর আগে যখন মোট ৫ দিন সময় ছিল যে আসলে এই অভিযোগ কিংবা আপিল দায়ের করার জন্য, সেখানে মোট ৬৪৫টি আপিল কিন্তু দায়ের করা হয়েছিল এবং সেই 10টি অঞ্চল ভিত্তিক এলাকা থেকে যখন ৬৪৫ জন একটি আবেদন করেন, সেই আপিল থেকে গতকাল যেমন ৫২ জন পেয়েছিলেন সেটি ছিল ৩/৪ এবং কাজে ধারণা করা হচ্ছে যে আজকেও যে ৭০ জন আপিল শুনানি করা হবে সেখান থেকেও বড় সংখ্যক তারা প্রার্থিতা ফিরে পেতে পারেন। কেউ কেউ প্রার্থিতা ফিরে পাওয়ার পরেও এই আপিল শুনানির মাধ্যমে কিন্তু প্রার্থিতা বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এবং আজকে একই দিনে নির্বাচন কমিশনের ৭ সকালে কিন্তু একটি আইন শৃঙ্খলা সংক্রান্ত একটি বৈঠকও হয়েছে, যে বৈঠকে মূলত অংশ নিয়েছেন আইন শৃঙ্খলা বিভিন্ন বাহিনীর পাশাপাশি মোট সরকারের ১৬টি সংস্থা। এবং আপনি অবগত আছেন যে আসলে নির্বাচন কমিশনে কিন্তু ইতিমধ্যেই নির্বাচনকালীন যে একটি আইন শৃঙ্খলা বিষয়ক সেল গঠন করা হয়েছে, সেই সেলের কার্যক্রম যেমন এর সঙ্গে প্রাসঙ্গিক, একই সঙ্গে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা নিয়ে মানুষের যেটা প্রশ্ন কিংবা আকাঙ্ক্ষা বা জানতে চাওয়া, সেটিরও একটা উত্তরই বলতে পারি আমরা যে আসলে এই তৎপরতা কিন্তু চলমান রয়েছে নির্বাচন কমিশনে। এবং ৭ সকালে সেই মিটিং সম্বন্ধে আমরা এখনও বিস্তারিত জানতে পারিনি, কি সিদ্ধান্ত হলো, কি আলোচনা হলো, তবে সার্বিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হয়েছে এটি কিন্তু অনুমান করা যায়। এবং সবকিছু মিলিয়েই নির্বাচন কমিশনের যে তৎপরতা সেটি অন্যান্য সময় থেকে, যেহেতু খুব অল্প কয়েকদিন পরে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই তৎপরতা কিন্তু নির্বাচন কমিশনে বেশ চোখে পড়ছে। ছানি, আজ যেহেতু বিকাল ৫টা পর্যন্ত এই আপিল শুনানি চলবে, পাশাপাশি চেষ্টা করবো যে আইন শৃঙ্খলা কমিটির যে বৈঠকটি হয়েছে সেখান থেকে তথ্য আমরা পাই কিনা, পরবর্তী বৈঠকে নিশ্চয়ই সেগুলো জানাবো। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের আপিল শুনানির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। লাইটারের জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর খাদ্য শস্য সহ বিভিন্ন পণ্যবাহী মাদার ভেসেল থেকে খালাস প্রায় বন্ধের উপক্রম। ৩ দিনে কোনো লাইটারেজ জাহাজ না দেয় পণ্য বোঝাই অর্ধ শতাধিক জাহাজ অলস বসে আছে। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে আমদানিকারকরা। ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল বলছে ঘন কুয়াশায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। নাব্যতা কম থাকায় চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়তে পারে না বিভিন্ন খাদ্যশস্য ও সারসহ শিল্পের কাঁচামালবাহী বড় জাহাজ। ৬০ থেকে ৭০% খোলা পণ্যবাহী বড় জাহাজ বহির্নোঙরে অবস্থান করে ছোট জাহাজের মাধ্যমে পণ্য খালাস করে। ৫০,০০০ টনের একটি জাহাজ থেকে পণ্য খালাসে দৈনিক গড়ে ৩ থেকে ৪টি লাইটার জাহাজ ব্যবহার হয়। সেই হিসেবে ৭০টি মাদার ভেসেল থেকে
পণ্য খালাসি প্রয়োজন হয় 150 থেকে 200 লাইটারের জাহাজ। বিভিন্ন শিল্প গ্রুপ তাদের নিজস্ব লাইটারের জাহাজ দিয়ে পণ্য খালাস করলেও বাকি আমদানিকারকরা বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল থেকে জাহাজে বুকিং নেন। দৈনিক 80টি লাইটারের জাহাজে বরাদ্দ দেওয়া হলেও বর্তমানে সংকট থাকায় 3 দিন ধরে সেল থেকে কোনো জাহাজ বরাদ্দ দেওয়া হয়নি, যে কারণে প্রায় অর্ধশতাধিক জাহাজের পণ্য খালাস বন্ধ আছে। আগে যেখানে একটা জাহাজ 8 থেকে 10 দিনে খালাস হতো, সেখানে এখন একটা জাহাজ প্রায় 20 থেকে 25-30 দিন পর্যন্ত লাগছে। সেই হিসেবে প্রতিদিন জাহাজ যেভাবে ড্যামেজ খাচ্ছে, এই ড্যামেজের হার হিসাব করলে প্রায় ডেইলি $20,000 করে যদি হিসাব করেন, তাহলে ডেইলি 80টা জাহাজে $16 লক্ষ ড্যামেজ খাচ্ছে। প্রতি মাসে কিন্তু আমাদের 8টা-10টা জাহাজ থাকে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের এই মুহূর্তে পোর্টে আছে 4টা। গত 4 দিন থেকে কোনো কাজই হচ্ছে না। বিডব্লিউটিসিসির দাবি, ঘন কুয়াশায় জাহাজ আসতে বিলম্ব ও বিএডিসির সার নিয়ে 140টি লাইটারের জাহাজ বিভিন্ন ঘাটে আটকে থাকায় এই সংকট। আগে যেটা 18 ঘন্টায় ঢাকা যাওয়া হতো, এখন সেটা 3 দিন লাগতেছে। কুয়াশার জন্য বিভিন্ন জায়গায় জাহাজগুলি কুয়াশার জন্য চালাতে পারতেছে না। মংলা পোর্টেও এখন অনেকগুলি জাহাজ চিটাগাং পোর্টের জাহাজ মংলা পোর্টে চলে গেছে, যেহেতু মংলা পোর্ট এখন ওখানে যথেষ্ট মাদার শিপ আছে। লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগে সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অভিযান চালালেও আমদানিকারকদের দাবি, বর্তমানে সময়ক্ষেপণের প্রবণতা নেই। এক্ষেত্রে জাহাজ বরাদ্দের সিরিয়াল প্রথা তুলে দিয়ে সবার জন্য উন্মুক্ত করার আহ্বান বার্থ অপারেটরদের। আমদানিকারকরা যদি জাহাজ ডিলে করে, আমদানিকারক কিন্তু আলটিমেটলি ড্যামারেজ দিতে হয়। তো সুতরাং এখানে ওরা ইচ্ছা কিন্তু ডিলে করার কোনো কারণ নেই। সঙ্গত কারণ বিভিন্ন কারণে মিলে ডিলে হয়ে যাচ্ছে। বিভিন্ন ফ্যাক্টরির আমদানিকারকদের যে জাহাজ আছে, অনেক জাহাজ আমদানিকারকদের ফ্যাক্টরিদের ব্যক্তিদের বসে আছে, তাদেরকে যদি ইউজ করা যায় তাহলে আমার মনে দ্রুত কিছু পণ্য, যেহেতু এখানে ওয়াটার ট্রান্সপোর্ট সেল আছে, ওরা কিন্তু বাইরে জাহাজ লাগাতে দেয় না, বিভিন্ন রকম ডিস্টার্ব করতেছে। বর্তমানে খাদ্য শস্য সহ বিভিন্ন পণ্য নিয়ে বহির্নোঙরে পণ্য খালাসের জন্য অবস্থান করছে প্রায় 90টি মাদার ভেসেল। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা নার্স চিকিৎসকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, হাসপাতালে চিকিৎসা সেবা কেমন চলছে, রোগীর স্বজনরা কি বলছেন জানাবেন। সানি, আমরা যেটা দেখতে পেরেছি যে আমাদের গত সপ্তাহে কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে সারা দেশের উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে, এবং যার কারণে আমরা যেটা দেখতে পেরেছি যে কনকনে ঠান্ডা, কুয়াশা, এবং এর ফলে কিন্তু ঠান্ডাজনিত যে রোগগুলো সেটা কিন্তু প্রকোপ বাড়ছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ ওয়ার্ড, আমরা শিশু ওয়ার্ডে রয়েছে, এবং এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা যে রয়েছে, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ থেকে শুরু করে জামালপুর এবং টাঙ্গাইল পর্যন্ত যারা রোগী রয়েছে, আমরা দেখতে পাচ্ছি রোগীর স্বজনরা শিশুদেরকে নিয়ে আসছেন, এবং এখানে মূলত ঠান্ডা, জ্বর, কাশি, ব্রঙ্কাইটিস, পাশাপাশি জ্বরের সাথে যে সমস্যাটি দেখা দিচ্ছে যে খিঁচুনি অর্থাৎ মেনিনজাইটিসের প্রকোপটাও কিন্তু বাড়ছে। এবং চিকিৎসকরা যেটা পরামর্শ দিচ্ছেন যে মূলত এই সময়টাতে শিশুদেরকে, নবজাতক যারা রয়েছেন তাদেরকে একটু গরম কাপড়ে ঢেকে রাখা, তাদের মাথাগুলো যাতে একটু গরম কাপড়ে ঢেকে রাখা হয়, এই বিষয়গুলোর দিকে নানান পরামর্শ দিচ্ছেন। এবং পাশাপাশি কিন্তু এই ঠান্ডার কারণে কিন্তু ডায়রিয়ার প্রকোপও কিন্তু বাড়ছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ওয়ার্ডটি রয়েছে, এই ওয়ার্ডটিতে যে পরিমাণ শয্যা রয়েছে তার অন্তত পক্ষে 2 থেকে 3 গুণ রোগী কিন্তু এখানে ভর্তি থাকে। আমরা রোগীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা অনেকে 4 দিন 5 দিন ধরে এখানে ভর্তি হচ্ছেন। তবে যে পরিমাণ শয্যা সংকট রয়েছে, অনেকের মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। তারপরেও চিকিৎসকরা যেটা বলছেন যে এখন পর্যন্ত কোনো ওষুধের সংকট নেই, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন রোগীদের সেবা দিতে। এবং এখানে বেশিরভাগ রোগী কিন্তু পার্শ্ববর্তী জেলা, উপজেলা থেকে এসেছেন। আমরা জানি যে সকালের দিকে যে পরিমাণ ঘন কুয়াশা এবং মৃদু শৈত্যপ্রবাহ থাকে, এবং সন্ধ্যার পরও কিন্তু সেটা বাড়তে থাকে, এবং যার কারণে কিন্তু এই যে বিশেষ করে বয়োবৃদ্ধ এবং শিশুদের, নবজাতক শিশু যারা রয়েছেন তাদেরকেই আমরা বেশিরভাগ আক্রান্ত হতে দেখছি ঠান্ডা, জ্বর এবং বিভিন্ন ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায়
জায়গা থেকে শিশুদেরকে এখানে আনা হয়েছে এবং চিকিৎসা চলছে। অনেকে আবার সুস্থ হচ্ছেন, যারা সুস্থ হচ্ছেন তারা ছুটি নিয়ে চলে যাচ্ছেন এবং তবে একটি দুশ্চিন্তার ছাপ কিন্তু অভিভাবকদের মনে রয়েছে। আসলে ছোটো ছোটো শিশু যারা রয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা দিতেও কিন্তু অনেক সময় চিকিৎসকরা যেটা বলছেন তাদের বেগ পেতে হচ্ছে। তো সব মিলিয়ে যেটা বলা যায় যে ময়মনসিংহে যদিও একটু আগের থেকে তাপমাত্রাটা একটু বেড়েছে, অর্থাৎ রোদের দেখা পাওয়া গেছে, সুতরাং হয়তো চিকিৎসকরা বলছেন যে একটু আস্তে আস্তে হয়তো এই ঠান্ডাজনিত রোগের প্রকোপটা কমতে পারে। তো সব মিলিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে এই ছিল আমার কাছে সবশেষ। সানি, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। যানবাহনের বেপরোয়া গতি ও মহাসড়কে নিষিদ্ধ 3 হুইলার উল্টো পথে চলাফেরায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। গেল 3 দিনে দাউদকান্দিতে 3টি বাস দুর্ঘটনায় প্রাণ গেছে 6 জনের। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন যে উল্টো পথে যান চলাচলে প্রশাসন কোনো নজরদারি আছে কিনা? আমি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির আমিরাবাদ এলাকাটিতে আছি। এখানে একটি ইউটার্ন রয়েছে যেখানে প্রতিনিয়তই প্রতি সপ্তাহে কিন্তু 2-4টি দুর্ঘটনা এখানে ঘটে, এখানকার স্থানীয় মানুষজন জানিয়েছেন। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অত্যন্ত ব্যস্ততম, এখানে প্রচুর পরিমাণে যানবাহন চলাচল থাকে এবং যানবাহনের বাড়তি চাপের কারণে এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকেও হিমশিম খেতে হয়। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে ছোট একটি দুর্ঘটনার কারণে কিন্তু এখানে দীর্ঘ যানজট হয়ে থাকে। তো এই মহাসড়কে আমরা যেটি লক্ষ্য করছি যে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ 3 হুইলার অবাধে চলাচল করছে এবং ফিডার রোড থেকে সরাসরি মহাসড়কে উঠে যাওয়ার কারণে দ্রুতগামী যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু দূরপাল্লার সে যানবাহনগুলো তাদের নিয়ন্ত্রণ রক্ষা করতে গিয়ে অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এতে করে বড় বড় দুর্ঘটনা ঘটছে। গত 3 দিনে আমরা মর্মান্তিক যে দুর্ঘটনা দেখেছি যে 2টি বাস কিন্তু পরপর 2 দিন কিন্তু উল্টে যায়, রাস্তার উপরে উল্টে যায় এবং একটি বাসে আগুন ধরে গেলে সেখানে 4 জনের মৃত্যু হয় এবং আরেকটিতে 2 জন মৃত্যুবরণ করেন। এবং যারা আসলে এই সব দুর্ঘটনায় আহত হয়ে বেঁচে ফিরেন তারাও কিন্তু একটা ভবিষ্যতে অনিশ্চিত জীবনযাপন করেন এবং এইভাবে সড়কটি আসলে অনিরাপদ এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। প্রশাসন যেভাবে নজরদারি দরকার এবং এই সব নিষিদ্ধ যানবাহনকে নিয়ন্ত্রণ করা দরকার মহাসড়কে, সেভাবে কিন্তু আসলে হচ্ছে না। তাছাড়া যানবাহনের বেপরোয়া গতি আমরা লক্ষ্য করছি, যদিও এখানে পুলিশ দায়িত্ব পালন করছে, তারপরও কিন্তু এর ফাঁকেই কিন্তু যানবাহন তার লক্ষ্যে পৌঁছার জন্য খুব দ্রুততার সাথে যানবাহন চালান এবং যার কারণে অনেক সময় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটছে। এবং এই যে মহাসড়কে এইভাবে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় যারা সড়কে চলাচল করছেন তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে, শঙ্কার মধ্যে সড়কে চলাচল করছেন এবং তারা প্রত্যাশা করেন যে আসলে সড়কটি নিরাপদ হোক, যেহেতু এই মহাসড়কে দিনে দিনে কিন্তু যানবাহনের সংখ্যা বাড়ছে। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি এটি চট্টগ্রামের সাথে সিলেট এবং চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর অঞ্চলের সাথে যোগাযোগের জন্য কিন্তু এটি অত্যন্তম প্রধান সড়ক এটি। তো এই মহাসড়ক নিরাপদ হোক, এটাই সবার প্রত্যাশা। সানি, কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন এবং মুসলিম স্থপত্যের অনন্য নিদর্শন 60 গম্বুজ মসজিদের জেলা বাগেরহাট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলায় এসব বিশ্ব ঐতিহ্য ছাড়াও আছে বঙ্গোপসাগর ও মোংলা বন্দরের অবস্থান। 4টি সংসদীয় আসন নিয়ে প্রায় 14 লাখ ভোটারের এই উপকূলীয় জেলায় আছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা সংকট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘিরে বাগেরহাট মানুষের প্রত্যাশার যোগ করেছে ভিন্ন মাত্রা। বাগেরহাট 1 আসনের ফকিরহাটে নির্বাচনী হাওয়া খোঁজ জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জেলায় নির্বাচনী আমেজ কেমন দেখছেন, কি বলছেন ভোটাররা? নির্বাচনী আমেজ আসলে জোরে সোরে বইছে, যেখানে প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু এই নির্বাচনী হাওয়াটা আসলে বেশি ভোটারদের মাঝে এবং প্রার্থীদের মাঝে আমরা দেখতে পেয়েছি। একটা বিষয় সেটি হচ্ছে যে সুন্দরবন ঘেঁষা এই উপকূলীয় জেলা বাগেরহাটে কিন্তু 4টি আসন, সেই 4টি আসনের আমি রয়েছি বাগেরহাটের 1 আসনে। এই 1 আসনের ফকিরহাটের ব্যস্ততম যে বাজার সেই এলাকাতে এখানে আমরা সকাল থেকে দেখেছি এখানে চায়ের যে দোকান রয়েছে সেখানে আড্ডা চলছে, সেখানে আলোচনা চলছে কাকে ভোট দিবে, কোন প্রার্থী এখানকার এলাকার উন্নয়ন
করবে, এসব বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো এখন ভোটারদের মাঝে আলোচনার প্রধান বিষয়ে দাঁড়িয়েছে। এই এলাকা মূলত কৃষি নির্ভর এলাকা এবং এই এলাকায় 3টি উপজেলা নিয়ে বাগেরহাট 1 আসন গঠিত। ফকিরহাট, মোল্লাহাট এবং চিতলমারি, এই 3টি থানা এলাকায় 3,75,000-এর কিছু বেশি ভোটার রয়েছে এই এলাকায়। এবং এই সংসদীয় আসনটি এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামাত এবং ইসলামী আন্দোলনের যে প্রার্থী রয়েছেন তাদের মধ্যে। তবে বিএনপি এখান থেকে নতুন একজন প্রার্থী তারা দিয়েছেন, কপিল কৃষ্ণ নামে যে প্রার্থী, তিনি সদ্য বিএনপিতে যোগদান করেই মনোনয়ন পেয়েছেন। যেহেতু এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস এই এলাকাতে বেশি, সে কারণে মূলত বিএনপি সেই লক্ষ্যটাকে সামনে রেখেই তারা প্রার্থিতা দিয়েছে। এছাড়া জামাত ইসলামীর যিনি প্রার্থী রয়েছেন এবং ইসলামী আন্দোলনের মামুনুল হক রয়েছেন, এখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। মামুনুল হক কেন্দ্রীয় তিনি একজন নেতা, সেই হিসেবে এখানে তাদের ভোট ব্যাংক রয়েছে বলে তারা মনে করছেন এবং সেখানে তারা প্রার্থী দিয়েছেন। সব মিলিয়ে 7 জন প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সব মিলিয়ে আমরা যেটি এখানে দেখেছি যে ভোটারদের আমেজের যে পাশাপাশি এখানে উন্নয়নের কথাটি ভোটারদের মাঝ থেকে উঠে আসছে এবং প্রতিশ্রুতি দিচ্ছেন যে ভোটাররা, তারা বলছেন যে এলাকায় তারা নির্বাচিত হলে তারা তাদের দল যদি ক্ষমতায় যায় বা সরকার গঠন করে তাহলে তারা এলাকার উন্নয়ন করবে এবং এলাকার মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা চিহ্নিত করে তারা ধাপে ধাপে তারা এই উন্নয়ন কার্যক্রমগুলো সম্পন্ন করবে বলে আমরা আমাদেরকে প্রার্থীরা বলছেন। সব মিলিয়ে এখানে মূলত চিংড়ির জন্য এবং মৎস্যের জন্য এটি বিখ্যাত একটি জায়গা। এখানে ফলতিতা নামে যে বাজারটি রয়েছে সেখানে পাইকারি এই বাজারটিতে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ কেনা বেচা হয়ে থাকে এবং এখান থেকে দেশ এবং দেশের বাইরে চিংড়ির এবং অন্যান্য মাছ রপ্তানি হয়ে থাকে। তো সব মিলিয়ে আমরা যে বিষয়টি এখানে বলতে চাই সেটি হচ্ছে যে এটা একটি ব্যস্ততম এলাকা এবং এই এলাকার মানুষের যে কৃষিভিত্তিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সংসদ নির্বাচনে যারা বিজয়ী হবেন তাদের কাছে তাদের প্রত্যাশা যে এই কৃষি নির্ভর এলাকায় তাদের উন্নয়ন যাতে হয় এবং এটি এখানে মানুষ যেন জীবিকা নির্বাহ করতে পারে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাগেরহাটের ফকিরহাট উপজেলা অর্থাৎ বাগেরহাট 1 আসন থেকে এখানকার সর্বশেষ খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে বরিশালে গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ ও সিনিয়র সচিব মনির হায়দার। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল বেলস পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন যে গণভোটের প্রচারে মানুষের প্রতিক্রিয়া কি? সানি, একটু জানিয়ে রাখি যে আজ সকাল 10টা থেকেই আমরা দেখেছি যে বরিশালের বেলস পার্কে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা থেকে যে ইমাম আলেম ওলামার আকরাম রয়েছে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন তারাও কিন্তু উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত অনুষ্ঠানটির যে আনুষ্ঠানিকতা সেটি আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত শুরু হয়নি। তবে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের যে বিষয়টি রয়েছে সেটি সম্পর্কে এখনও যে সাধারণ মানুষ রয়েছে তারা পুরোপুরি অবগত নয় সেইটা বিষয়ে অবগত করার জন্য এবং এই যে হ্যাঁ ভোট না ভোটের যে তাৎপর্যগুলো রয়েছে, কোনটা দিলে কি ধরনের সুবিধা আসলে দেশের জনগণ ভোগ করতে পারবে সেই সুবিধাগুলো নিয়েই কিন্তু এই উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এই বিভাগীয় ইমাম সম্মেলন কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন ধরনের লিফলেট এখানে বিতরণ করা হয়েছে যেখানে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা লেখা রয়েছে যেগুলো আসলে মানুষ পড়ে গণভোটের বিষয়ে আগ্রহী হতে পারে এমন কিছু বিষয় কিন্তু তারা তুলে ধরছেন এবং এখানে এখন পর্যন্ত যিনি প্রধান অতিথি রয়েছেন তিনি এখনো এসে উপস্থিত হন নাই। উপস্থিত হবেন এখানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক আলী রিয়াজ, উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ করছেন। তিনি কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন। তারপরে এই অনুষ্ঠানের যে আনুষ্ঠানিক উদ্বোধন কিংবা আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এছাড়াও এখানে আজকে উপস্থিত হওয়ার কথা রয়েছে জনাব মনির হায়দার, প্রধান উপদেষ্টার বিভাগীয় সহকারী, বিশেষ সহকারী ঐক্যমত কমিশনের, তিনিও কিন্তু এখানে উপস্থিত হবেন এবং ইতিমধ্যে দেখছেন যে
বিভিন্ন ধরনের প্লাকার্ড কিংবা ব্যানার বরিশাল শহরের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে টানানো হয়েছে, যেগুলো দেখে যারা সাধারণ জনগণ রয়েছে তারা গণভোট সম্পর্কে জানতে পারবেন এবং গণভোটে উদ্বুদ্ধ হতে পারবেন। এরকম কিছু ব্যানার কিংবা বরিশালের বিভিন্ন জায়গায় কিন্তু টানানো হয়েছে এবং আজকে বেলা 2:30টার সময় কিন্তু আরও একটি বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা রয়েছে এই একই স্থানে। তো বরিশাল ব্লেস পার্ক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকিজ সিমেন্টের কারখানায় এয়ার কম্প্রেসার বিস্ফোরণে অন্তত 8 জন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার রাত 9:30টার দিকে উপজেলার ইকরামপুর এলাকায় কারখানার ভেতরে এই ঘটনা ঘটে। জানা যায় কারখানায় সিমেন্টের ব্যাগ তৈরির কাজে ব্যবহৃত আকিজ পলি ফাইবার ইউনিটের একটি এয়ার কম্প্রেসার মেশিনে হঠাৎ বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে মেশিনটির ভেতরে উচ্চ তাপমাত্রার বাতাস জমে থাকার কারণে এই বিস্ফোরণটি ঘটে। তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। আহতদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনা আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের হাসপাতালও পাঠানো হয়। ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলেও জানায় ফায়ার সার্ভিস। সারা দেশের মতো ফেনীতেও ভোটের হাওয়া ছুঁয়ে যাচ্ছে নারী ভোটার ও সচেতন নারী সমাজকে। তাদের কাছে ভোট মানে কেবল ব্যালট নয়, ভোট মানে নিরাপত্তা, সুযোগ আর অধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা। আরও জানাচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। প্রবাসী আয়ে ফেনীর অর্থনীতি এগিয়ে চললেও এখনো পুরোপুরি নারী বান্ধব হয়ে ওঠেনি। নিরাপত্তা, যাতায়াত, কর্মসংস্থান, ক্ষমতায়নের প্রশ্নে এবারের নির্বাচন ফেনীর নারীদের কাছে স্বপ্ন ও প্রত্যাশার মেলবন্ধন। ফেনী শহরের ক্ষুদ্র উদ্যোক্তা সীমা স্বামীর একার আয়ে সংসারের চাকা ঠিকঠাক চলছিল না। 2 কন্যার ভবিষ্যতের কথা ভেবে নিজ উদ্যোগে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। শুরুটা ডিম বিক্রি দিয়ে, এরপর পোশাক ও কসমেটিক্স, শীত এলে যোগ হয় পিঠাপুলির ব্যবসা। ভবিষ্যৎ সরকারের কাছে তার প্রত্যাশা নারী বান্ধব কর্মপরিবেশ ও সহজশব্দে ঋণ সুবিধার সুযোগ। সামনে যে সরকার আসবে যারা, তাদেরকে বলতেছে যে সব মেয়েরা যেন কাজবাজ করে খাইতে পারে, এরকম একটা সুযোগ যেন করে দেয় সবাই। পৌষের কনকনে শীতে শহর যখন ঘুমে আচ্ছন্ন, তখন গভীর রাতেই কাজে নেমে পড়েন নারী পরিচ্ছন্নতা কর্মীরা। ভোটকে কেন্দ্র করে এই শ্রমজীবী নারীরাও চান সামাজিক মর্যাদা ও সার্বিক নিরাপত্তা। আমাদের নিরাপত্তা যে আমাদের দিকে তাকার জন্য সহায়তা করার জন্য আমাদের। অন্যদিকে নারী উদ্যোক্তা নুসরাত সুলতানা বলছেন, আগামীর নেতৃত্বকে হতে হবে নারী বান্ধব। সহজ সত্যের ঋণ, নিরাপদ ব্যবসা পরিবেশ নিশ্চিত করতে হবে। একইভাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্ব দিচ্ছেন শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং গবেষণায় বিনিয়োগ বাড়ানোর উপর। ফাইন্যান্সিয়াল সাপোর্ট হিসেবে আমরা চাইবো সরকার যাতে নারীদের জন্য ঋণ আরো সহজ শর্তে যাতে দিতে পারে। এডুকেশন সেক্টরটা আসলে আরো বেশি ডেভেলপ হওয়া উচিত। নারীদের অধিকার যাতে কোনো রকমে ক্ষুণ্ণ না হয়, এই ধরনের দলকে আমরা প্রত্যাশা করি। ফেনীতে মোট ভোটার 13,16,305 জন। এর মধ্যে নারী ভোটার 6,37,924 জন, অর্থাৎ প্রায় অর্ধেক ভোটার নারী। রাজনীতির মাঠের বাইরেও এই নারীদের ভাবনা ও প্রত্যাশা হয়ে উঠেছে নির্বাচনের গুরুত্বপূর্ণ নিয়ামক। সোলাইমান ডালিম, এখন ফেনী। নেত্রকোনা ট্রেনের ধাক্কায় অটো রাইস মিলের 2 শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাতের দিকে সদর উপজেলার 40 ইউনিয়নের 40 কান্দার রেল লাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাসেল ইসলাম ও আকাশ রায়। তারা দুজনই সদর উপজেলার জীবন কুমার সাহার অটো রাইস মিলে কাজ করতেন। পুলিশ জানায়, রাতে মিল বন্ধ থাকায় সন্ধ্যায় কয়েকজন শ্রমিক পাশের রেল লাইনে ঘুরতে বের হন। ফেরার পথে কোনো এক সময় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কা দুজন রেল লাইনে পড়ে যান। পরে দুজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। হাওর নদী জেলা নেত্রকোনায় মাছের পাশাপাশি চাহিদা রয়েছে শুটকির।
প্রতি বছরই শুকনো মৌসুমে উৎপাদন ও বিক্রি বাড়ে। এর মধ্যে পুঁটি ও চ্যাপার চাহিদাই শীর্ষে, যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি যাচ্ছে বিদেশেও। জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, শুটকির উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ শুটকি উৎপাদনের বিষয়টি মনিটরিং করা হচ্ছে। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার ধানের পাশাপাশি মাছ অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি। সেক্ষেত্রে স্থানীয়দের চাহিদা শীর্ষে শুটকি মাছ। শীত আসার সঙ্গে সঙ্গে বেড়েছে শুটকি মাছের উৎপাদন ও বিক্রি। অনিল চন্দ্র বর্মন দীর্ঘ ৮ বছর ধরে জড়িত চ্যাপা শুটকি প্রক্রিয়াজাতকরণের সঙ্গে। বছরের প্রায় ৬ মাস ব্যস্ততা তাদের। তবে স্বল্প পুঁজি আর সরকারি সাহায্য সহযোগিতার অভাবে ঝুঁকিতে তাদের এই প্রাচীন পেশা। ৫০-৬০ হাজার টাকা নেওয়া যায় সিজন তো এটা বেশি না, ৬ মাস। তো সরকারে যদি আমাদের দেখে মালও রাখতে পারবো, শ্রমিকও কাটাইতে পারবো। অনিল চন্দ্র বর্মনের মতো নেত্রকোনার শতাধিক কারিগর জুন থেকে আগস্টের শুরুতেই চ্যাপা শুটকি তৈরি শুরু করেন, যা পরবর্তীতে ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বিক্রি করেন। মূলত বড় মাটির হাঁড়িতে স্থানীয় কিংবা সামুদ্রিক মাছ প্রক্রিয়াজাত করে তা বিশেষ প্রক্রিয়ায় ৩ থেকে ৬ মাস মাটি দিয়ে ঢেকে রেখে তৈরি হয় ভাটি অঞ্চলের জনপ্রিয় এই চ্যাপা শুটকি। স্থানীয় বাজারেও সবচেয়ে বেশি বিক্রি হয় চ্যাপা শুটকির। জেলার অন্যতম শুটকির বড় বাজার মোহনগঞ্জ, দুর্গাপুর ও কলমাকান্দায় মান ও প্রকারভেদে শুটকি বিক্রি হয় ৩০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। দেখি তৈরি করতে এবং দেখতে ভালো লাগে, যে কারণে আমাদের কাছে ভালো লাগে চ্যাপা শুটকি ঢাকাইতে। কাইকিয়া মাছ, সেলা মাছ, মানে চ্যাপা শুটকি আপনার ফুড়ি মাছ, বাঁশপাতা, এবারে তো বিভিন্ন ধরনের শুটকি মিলে এখানে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বাহিরের বিভিন্ন স্থানে শুটকি সরবরাহ করছেন ব্যবসায়ীরা। সমুদ্রের পাশাপাশি দেশি মাছটা আমাদের চলে বেশি এই সময় শীতকালে। কোয়ালিটি যত ভালো হইব, বড় হইব, অত ভালো হইব, দাম হবে বেশি। মৎস্য কর্মকর্তা বলছেন, নিরাপদ শুটকি মাছের উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ সহ নেওয়া হচ্ছে নানা রকম কর্মসূচি। নেত্রকোনায় এই শুটকিতে কীটনাশক ব্যবহারের কোনো প্রবণতা নাই, যার কারণে এই নিরাপদ শুটকি উৎপাদন অব্যাহত রাখার জন্য এবং আরও বেশি মৎস্যজীবীদেরকে এই শুটকি উৎপাদনে নিয়োজিত রাখার জন্য আমরা মোটিভেশন দিচ্ছি। মৎস্য অফিসের তথ্য মতে নেত্রকোনায় বছরে উৎপাদন হয় প্রায় ২৩০ মেট্রিক টন শুটকি মাছের, আর বাণিজ্য ১৪ কোটি টাকার। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। চট্টগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন যে হাসপাতালে রোগীর চাপ কেমন, সেই সাথে চিকিৎসা সেবা কেমন দেখছেন? চট্টগ্রামের শিশু ওয়ার্ডে আমরা এই মুহূর্তে রয়েছি, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু ওয়ার্ড, যেখানে শিশুর চাপ যে পরিমাণে আসলে এখানে সিট রয়েছে তার 2 থেকে 3 গুণ বেশি আমরা সেই দৃশ্যগুলো এখানে দেখতে পাচ্ছি। গত কয়েকদিনে চট্টগ্রামে শৈত্যপ্রবাহ যেমন ছিল, একই সাথে শীতের প্রকোপ ছিল বেশ, ফলে ঠান্ডাজনিত যে রোগগুলো সেগুলোতেই মূলত শিশুরা আক্রান্ত হচ্ছেন। আমরা দেখেছি চট্টগ্রামের মেডিকেলের এই শিশু ওয়ার্ডে মোট আসন রয়েছে 80টি। তার বিপরীতে প্রতিদিন এখানে ভর্তি হচ্ছেন 220 থেকে 240 জন শিশু। এর মধ্যে বেশিরভাগ শিশু কিন্তু ডায়রিয়া আক্রান্ত, আমরা এমনটি জানতে পেরেছি চিকিৎসকদের কাছে। পাশাপাশি নিউমোনিয়া রয়েছে, সর্দি জ্বরও রয়েছে। তবে ডায়রিয়া আক্রান্ত বেশি রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালে এই মুহূর্তে আসলে গত কয়েকদিনের তুলনায় কিছুটা চাপ কমেছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি আজকেও প্রায় 130 থেকে 40 জন শিশু ভর্তি রয়েছে, যেখানে আসন সংখ্যা মাত্র 80টি। এখানে যারা চিকিৎসক আছেন তারা বলছেন ঠান্ডার কারণে মূলত শিশুদের ডায়রিয়া হচ্ছে, একই সাথে নিউমোনিয়া সহ অন্যান্য রোগগুলো হচ্ছে। সেক্ষেত্রে অভিভাবকদেরকে অনেক বেশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং শীতের যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলোতে আরও বেশি সচেতন হলে পরে হয়তো শিশুরা এই যে রোগ বা ডায়রিয়া বলা হচ্ছে ঠান্ডাজনিত নিউমোনিয়া, সেগুলো থেকে রক্ষা পাবে এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। সানি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ।
মাগুরায় মাটি পেঁয়াজ চাষের উপযোগী হয় দিন দিন পেঁয়াজ চাষে ঝুঁকছে কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষি। এবার 12,472 হেক্টর জমি থেকে 719 কোটি টাকার পেঁয়াজ বিক্রি হবে বলে আশা করছে কৃষি বিভাগ। তবে সরকারি সার অব্যবস্থাপনা সহ বেশি দামে সার কিনতে হচ্ছে বলে অভিযোগ পেঁয়াজ চাষিদের। বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। মাগুরায় বিস্তীর্ণ মাঠে সবুজের সমারোহ। ধূসর মাটিতে মিশে আছে ছোট ছোট পেঁয়াজের চারা। সারিবদ্ধভাবে পেঁয়াজ রোপণে ব্যস্ত কৃষক। জেলার অন্তত অর্ধেক পেঁয়াজ উৎপাদন হয় শ্রীপুরে। এরই মধ্যে উপজেলার আমলসার, দারিয়াপুর ও গয়াসপুর সহ বেশিরভাগ এলাকায় চাষ করা হয়েছে পেঁয়াজ। এছাড়া মোহাম্মদপুর উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ২,৯৩৫ হেক্টর, সদরের ১৩টি ইউনিয়নের ১,৬৬৫ হেক্টর ও শালিখার ৭টি ইউনিয়নের ১,০৬০ হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজের আবাদ শুরু হয়েছে। আমাদের প্রচুর পেঁয়াজের চাষ, আমরা এই পেঁয়াজ চাষই করি। মাত্র একবারই ধান হয় আর মাঠকে মাস পেঁয়াজ লাগাই আমরা। এরই মধ্যে ৯৮৫ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হয়েছে। বর্তমানে শীতকালীন পেঁয়াজের আবাদ চলছে। বাড়িয়াক, লালতির, কিং তাহিরি সহ বিভিন্ন পেঁয়াজের চারা রোপণ করছেন কৃষক। তবে চাষিদের অভিযোগ, পেঁয়াজ চাষে যে পরিমাণ সার পাওয়ার কথা সেটি তারা পাচ্ছেন না। সার পেতে গুনতে হচ্ছে ১.৫ গুণ খরচ। পেঁয়াজ চাষের সময়, ধান চাষের সময় যখন সারের দরকার হয়, সার ওষুধের দরকার হয়, আমরা সময় মতন সারটা পাই না। যেখানে পেঁয়াজ রসুনের চাষ বেশি হয় সেখানে সার বেশি করে বরাদ্দ করতে হবে। বেশি লাভের আশায় গচ্ছিত টাকা ও লোন করে উপরি খরচে পেঁয়াজ আবাদ করছেন চাষি। তবে দাম নিয়ে সংশয়ে তারা। টাকা লোন নিতে, ধার করতে, এখন তো যদি সেই টাকা দাম না পাই সে হারে আমরা চলতে পারবো না। আর পেঁয়াজের দাম যদি একেবারে নর্মাল হয়ে যায় তাহলে তো কৃষক মারা যাবে। সরকার যদি একটু দাম বাড়া দিত তাহলে তো আমরা বেঁচে যেতাম, কৃষক বাঁচত আর কি। চাষিদের প্রয়োজনীয় সার ও সহজে ওষুধ দেওয়ার পাশাপাশি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁয়াজ আবাদ হবে বলে আশা করছেন তারা। এ পর্যন্ত ৯,০১৪ হেক্টর অর্জন হয়েছে। আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন হবে। সারের ম্যানেজমেন্ট যথাযথভাবে রাখছি। এক উপজেলার সার অন্য উপজেলা নিয়ে আমরা প্রয়োজন হলে আমরা সেটা কৃষককে সরবরাহ করব। চলতি বছর প্রায় ১০,০০০ হেক্টর জমিতে পেঁয়াজ লাগানো হয়। জেলায় মোট ১,৮৭,০০০ মেট্রিক টন পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবছর জেলার চাহিদা মিটিয়ে ৫৫০ কোটি টাকার পেঁয়াজ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হবে বলে মনে করছে কৃষি বিভাগ। এখন মাগুরা। শেষ করছি এখন জনপথে, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। প্রার্থীদের ফিরে পেতে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে। নিষ্পত্তি হবে ৭০টি আবেদন। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভা। লাইটারেজ জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধের উপক্রম। বহির্নোঙরের অপেক্ষায় ১/২ শতাধিক মাদার ভেসেল, লোকসানে আমদানিকারক। নারীর উন্নয়নে কাজ করবে আগামী সরকার, চাওয়া ফেনীর ভোটারদের। সহজ শর্তে ঋণ সুবিধা ও শিল্পের নিরাপত্তার দাবি উদ্যোক্তাদের। নেত্রকোনায় বেড়েছে শুটকির উৎপাদন। স্থানীয় চাহিদা পূরণের পর যাচ্ছে বিদেশেও। পুঁটি ও চ্যাপার চাহিদা শীর্ষে, মৎস্য বিভাগের তদারকি। এবং মাগুরায় মাঠ জুড়ে পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক। ১২,৪৭২ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা। সারের দাম নিয়ে অসন্তোষ কৃষকের। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া facebook.com/tv.এখন এবং youtube.com/c/echontv।